একসময় পুরো পৃথিবীতে একটা কথা সবচেয়ে বেশি শোনা যেত, সুপার পাওয়ার মানেই আমেরিকা। কিন্তু এখন পৃথিবীর ক্ষমতার হিসেব প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় নাম চীন। সবচেয়ে অবাক করার কথা হলো যে চীনকে একসময় মানুষ সস্তা আর নকল পণ্যের দেশ হিসেবে চিনত, আজ সেই চীনের কাছে আমেরিকার বড় বড় শীর্ষ রাজনৈতিক নেতা, ধনী সব ব্যবসায়ী এবং বড় বড় প্রযুক্তি কোম্পানির মালিকদের ছুটে যেতে হচ্ছে। যখন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতা চীন সফর করেন এবং তার সাথে ইলন মাস্কের মতো বড় বড় ব্যবসায়ীরাও থাকেন, তখন এই সফর শুধু একটি কূটনৈতিক সফর থাকে না, এটি একটি নতুন বার্তায় পরিণত হয়। আর সেই বার্তাটি হচ্ছে, আজকের এই পৃথিবীতে চীনকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। দেখুন, চীনের এই উত্থান কিন্তু রাতারাতি হয়নি। এর পিছনে আছে কয়েক দশকের পরিকল্পনা। ১৯৮০ সালের দিকে চীন স্বল্প খরচে পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে উঠে আসতে শুরু করে। এরপর তাদের বিপুল জনশক্তি এবং দীর্ঘমেয়াদী শিল্পনীতি ব্যবহার করে তারা পুরো বিশ্বের সাপ্লাই চেনের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করতে শুরু করে। তখন পশ্চিমা দেশগুলো চায়নাকে শুধু একটি উৎপাদন কেন্দ্র হিসেবে দেখত, কিন্তু চায়না সেখানে থেমে থাকেনি। তারা প্রযুক্তি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সৌরশক্তি এবং মিলিটারি শক্তি সবকিছুতেই বড় বড় বিনিয়োগ করা শুরু করলো। এর ফলশ্রুতিতে আজকে এসে চায়না এই সব সেক্টরে একক আধিপত্য বিরাজ করছে। একসময় যেখানে মেড ইন চায়না বলতে ছিল সস্তা মাল, এখন বিষয়টা পুরো উল্টে গেছে। এখন মেড ইন চায়না মানেই ভালো, টেকসই এবং উন্নত প্রযুক্তি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, চায়না আর আমেরিকার সম্পর্ক তো শিবির আর ছাত্রদলের মতো। তাহলে এত বড় বড় আমেরিকান কোম্পানিগুলো কেন চায়নার সাথে সম্পর্ক রাখতে চায়? কথা ঠিক না? অবশ্যই। এর প্রধান কারণ হচ্ছে, রাজনীতি আর ব্যবসা কিন্তু একে অপরের সাথে গভীরভাবে জড়িত। বিশেষ করে ইলন মাস্কের মতো মানুষের জন্য চায়না একটি বিশাল বড় মার্কেট, এবং এটি একটি বিশাল বড় মার্কেট হওয়ার পাশাপাশি একটি বড় উৎপাদন কেন্দ্রও বটে। ফলে অ্যাপেল এবং বোয়িং এর মতো আমেরিকান কোম্পানিগুলো চায়নার এই বিশাল বড় মার্কেট এবং উৎপাদন কেন্দ্রের উপর নির্ভরশীল।